শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি আমাকে শোনা যাচ্ছে। আমি টিম ডিভিশ এর পক্ষ থেকে সুমিত্রা পাল বক্সি কথা বলছি। আমি ডিভিশ এর ফাউন্ডার ডিরেক্টর আর বৈদুর্য বক্সি, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন একজন মানুষ, তার মা সুমিত্রা পাল বক্সি। আজকে আমাদের টপিকটা হচ্ছে স্পেশাল নিডেড মেয়েদের, স্পেশাল নিডস, যেসব মেয়েদের স্পেশাল নিডস রয়েছে সেসব মেয়েদের গাইনোকোলজিক্যাল যে প্রবলেমগুলো হতে পারে বা গাইনোকোলজিক্যাল যে কোনো ধরনের ইস্যুস, সেগুলো নিয়ে আমরা একটা ওপেন ডিসকাশন করব। কিছু যদি কোশ্চেন কোয়ারি থাকে সেগুলো আমরা আলোচনা করে বোঝার চেষ্টা করব। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের টিম ডিভিশের তরফ থেকে বন্নি ভট্টাচার্য ম্যাম, যিনি আমাদের টিম হেড। আমরা তাদের সাথে একটু আলাপ করিনি। আর সাথে আমাদের সাবজেক্ট এক্সপার্ট আছেন ডক্টর মনিকা সাহা রয়। ডক্টর মনিকা সাহা রয় স্বনামধন্য গাইনোকোলজিস্ট। ম্যাডামকে আমরা পেয়েছি, আমরা সত্যিই খুব ধন্য। আমরা দুজনকে স্টুডিওতে ইন্ট্রোডিউস করছি। প্রথমে আমরা বন্নি ম্যাম। হ্যালো ম্যাম, শুভ সন্ধ্যা। ম্যাম, শুভ সন্ধ্যা। আমাদের যে কোনো প্রোগ্রামে টিম ডিভিশের পক্ষ থেকে আপনাকে পাই এবং সত্যি আমরা খুব লাকি, কেন আপনার মতো একজন এক্সপেরিয়েন্স মানুষকে আমরা আমাদের সাথে সবসময় পাই। এবার আমরা নেক্সট আমাদের স্টুডিওতে ইন্ট্রোডিউস করছি মনিকা সাহা ম্যাডামকে। হ্যালো ম্যাম। হ্যালো এন্ড গুড ইভিনিং। গুড ইভিনিং ম্যাম। আমরা সত্যি খুব লাকি যে আজকে এই দুজন মানুষকে পেয়েছি। প্রথমে আমি একটু ডক্টর মনিকা সাহা ম্যামকে বলবো, ম্যাম আপনি একটুখানি নিজের সম্পর্কে একটু যদি বলেন আমাদের সবাইকে। এখানে আমাদের মানে পশ্চিমবঙ্গ, ভারতের মানুষ তো রয়েছেই লাইভে, আমাদের সাথে বাংলাদেশেরও অনেক দর্শক রয়েছে। তো সবার উদ্দেশ্যে যদি কিছু একটু বলে আমরা যদি শুরু করি, আপনি ম্যাম নিজের একটু ইন্ট্রোডাকশনটাও নিজে যদি দিয়ে দেন খুব ভালো হয়। Good evening, everyone. I'm Dr. Monica Shaha. I'm an obstetrician and gynecologist working as a private practitioner since 1998. Shumitra আমার খুব লং বন্ধু এবং ফ্রেন্ড, and আমি আজকে ওর ইনভিটেশনে এসেছি তোমাদের সামনে to help you out with a few queries which you might be having. থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনাকে সত্যি আমি যখন আমাদের কোনো কিছুর জন্য ডেকেছি আপনাকে সাথে পেয়েছি। তো আজকের প্রোগ্রামটা আসলে আমি পরিচালনা করব না, আমি সাথে থাকবো, আমি টেকনিক্যাল জিনিসগুলো দেখবো, কমেন্টে যদি কোনো কোয়ারি থাকে বলবো, কিন্তু আসলে আপনার সাথে কোঅর্ডিনেট করবেন বন্নি ম্যাম। তো বন্নি ম্যামকেও আমরা ডেকে নিচ্ছি। ম্যাম, হ্যালো ম্যাম, আপনি যদি একটু নিজের সম্পর্কে বলেন। আমি হচ্ছে টিম ডিউইশেরই একজন। আমরা সব সময় একসাথে কাজ করি, সুমিত্রা ম্যাডাম এবং আরো আমাদের যে টিমের সমস্ত সবাই আছে, আমরা একই সাথে কাজ করি, সবাই মোটামুটি জানেন। আমি বন্নি ভট্টাচার্য মন্ডল, আমার মেয়ে 24+, এবং গাইনোকোলজি তো আমাদের কাছে একটা ভীষণ বড় ইস্যু, যাদের মেয়ে আছে সেই সমস্ত সন্তানদের জন্য। এবং যখন আমাকে সুমিত্রা বললেন যে মনিকা ম্যাডাম রাজি হয়েছেন আমাদের সাথে লাইভ করার জন্য, এটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া। কেন উনি সত্যি খুব ভালো ভালো ডক্টর এবং খুব ভালো মনের মানুষ। আমি দু একবার ওনার সঙ্গে মিট করেছি, দেখেছি যে খুব কম্প্যাশনেট। তো সেক্ষেত্রে আমাদের কিছু কোয়ারিজ থাকেই, যে স্পেশাল নিডেড যারা মেয়ে সন্তান, তাদের কিছু কোয়ারিজ থাকে, তাদের প্যারেন্টদের এবং মায়েদের এবং বাবাদের সবাইরই, যারা দেখাশোনা করেন। তো সেই বিষয়ে আজকে কিছু কোয়ারিজ নিয়ে আমি এসেছি, যে আমরা যেগুলোর সম্মুখীন হই সেই প্রশ্নগুলোর উত্তর আমরা আশা করছি আজকে ম্যামের থেকে পাব। আমরা শুরু করব সুমিত্রা ম্যাম। বলে নিশ্চয়ই। হ্যাঁ ম্যাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মনিকা ম্যাম, শুনতে পাচ্ছি। আপনি আমার
আচ্ছা, হ্যাঁ ম্যাম, সুমিত কিছু বলতে শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা কি শুরু করব? সুমিত্রা ম্যাম, আমরা শুরু করতে পারি? হ্যাঁ, sure. হ্যাঁ 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 শিওর শিওর। আচ্ছা, ওকে ম্যাম, আপনি একটুখানি গাইনোকোলজি এবং মেয়েদের সম্পর্কে যদি আমাদের প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দেন, যে মানে এই ব্যাপারটা সম্পর্কে একদম যারা নতুন, মানে যারা হয়তো নিউবর্ন বেবি মা হয়েছেন, মেয়ে সন্তানের মা, তাদের যদি একটুখানি আপনি জাস্ট মানে ইন্ট্রোডাকশনটা দিয়ে দেন, যে গাইনোকোলজি মানে কি, গাইনোকোলজি কি এবং কেন এটা মানে জরুরি, এটা কিসের জন্য জরুরি, এটা একটু যদি বলেন প্রথমেই। হ্যাঁ ম্যাম, ম্যাম আপনি আপনার First of all, আমি বলতে চাই হ্যাঁ। ফার্স্টে যে আমাদের মেয়েদের যে গাইনোলজিক্যাল ইস্যু ইজ নাথিং ডিফারেন্ট ইভেন উইথ আমাদের উইথ দ্য এন্টায়ার পপুলেশন। স্পেশাল নিডস দেরও যেরকম যা প্রবলেম, আমাদের জেনারেল পপুলেশনের সব মেয়েদের একই প্রবলেম। ইজ নাথিং স্পেশাল বলে দে হ্যাভ আ স্পেশাল প্রবলেম। আমাদের মেয়েদের তাদের সেই একই প্রবলেম। সো অ্যাজ আ মাদার নিজে ফিমেল ছিলেন রিলেটেড ইস্যুস, সেটাই আপনার মেয়েকেই আপনাকে বোঝাতে হবে। প্রবলেমস, দি ফিজিওলজি, এভরিথিং, দ্য ইভেন্ট, এভরিথিং ইজ সেম। যদি ওদের প্রবলেম হয় আমাদের যদি ঠিক থাকে ওদেরও ঠিক থাকবে। ওদের যা রোগ হবে আমারও রোগ হবে, আমাদের যা রোগ হবে ওদেরও রোগ হবে। It's same everywhere. So there's no special, ওরা স্পেশাল নিডস বলে ওদের গাইনোকোলজিতে স্পেশাল প্রবলেমস আসে। Problems are not special. The physiology is not special. যেটা প্রবলেম হয় কমিউনিকেশন, because you are unable to communicate, difficulty in trusting people. So এই difficulties গুলো, that is the issue. So as a mother, you're the best educator for such a child. আপনি নিজের menstrual cycle সম্বন্ধে যা জানেন, in your own words, in the way you can communicate with your own child, সেভাবে আপনাকে কমিউনিকেট করতে হবে। এখন আমাদের যেটা জানা দরকার, যে আমাদের যারা মায়েরা আছেন তারা menstrual cycle and তাদের ইস্যুস নিয়ে তারাই সব ঠিকঠাক জানে কিনা। So whatever the thing they want to communicate to their child, that is the right thing, and then they understand what is right and what is wrong. This is the mother's duty. এক্স্যাক্টলি ম্যাম। তাহলে মানে আমরা প্রথম যেটা আমার মানে আমি অ্যাজ এ স্পেশাল এডুকেটর এবং অ্যাজ এ মাদার, যেটা আমার প্রথম মনে হয় যে মেনস্ট্রুয়েশন স্টার্ট হলে তাহলে আমরা গাইনোকোলজিস্টের সঙ্গে একটা কনসাল্ট করা কি আমাদের জরুরি? আপনার কি মনে হয়, মানে আপনার সাজেশন কি, যে যখন মেনস্ট্রুয়েশন স্টার্ট হলো একটি মানে মেয়ের স্পেশাল নিডেড, তার কি না? কারণ এবার বলি, আমরা মেইন স্ট্রিম ডক্টরস বা মেইন স্ট্রিম গাইনোকোলজিস্ট অবস্টেট্রিশিয়ানস হচ্ছে আমরা টাইম বাউন্ড কাজ করি, ঠিক আছে? আমাদের টু এক্সপ্লেইন ইভেন টু রেগুলার চিলড্রেন, জেনারেল চিলড্রেন, we don't have much time. So the explanation about periods and its issues should be done by the mother. Problem হলে আমাদের কাছে আসবে, কিন্তু whether if the mother wants to know what the physiology is all about, she has to do the explanation on her own to her child. For that, she does not need to come to a doctor. Only when she's having a problem, the child is having a problem, then she can come. Okay. So, এই যে communication, ওদের social, conceptual, practical communication যেগুলো আছে, সেটা as a doctor আমরা সেই টাইম তো দিতে পারি না। এমনি আমরা পেশেন্টসদের যে টাইম দিই with a rush of patients, সেখানে স্পেশাল নিডস চিলড্রেনদের আরো বেশি টাইম দেওয়া উচিত। সেই টাইম আমরা দিতে পারবো না। Only if there is a problem in the situation, then we can tackle that situation. But যেরকম একটা young girl before having her periods, তাকে explain করা দরকার what is menstruation, menstruation হলে কি করবে, what are your hygienic needs, তুমি কাকে ট্রাস্ট করতে পারো। এইটা যেরকম it's easily said to other children, maybe they would understand, some even they don't understand also, but special needs children আর স্পেশাল এডুকেটরসরা, মাদার্সরা যেভাবে কমিউনিকেট করবে, আমরা ডক্টরসরা কিন্তু সেভাবে কমিউনিকেট করতে পারবো না।
So just to tell them about this normal physiology, it is not necessary to go to a doctor. ম্যাম, অনেক সময় হয়ে থাকে যে আমরা দেখে থাকি যে প্যারেন্ট হয়তো বুঝতে পারছেন না মাদের, কিংবা হয়তো স্পেশাল এডুকেটরের কাছে তিনি গিয়ে পৌঁছননি, কিংবা এনি হাউ স্পেশাল এডুকেটরও ঠিক মতন হয়তো আমরা তাকে বোঝাতে পারছি না যে এইভাবে বোঝান। সেক্ষেত্রে তো আপনাদের কাছে সাহায্য নেওয়া যেতেই পারে। তো হাইজিন বিষয়টা আপনারা মানে কি কি জিনিস, আমি নিজেও জানতে চাই যে কি কি জিনিসগুলো মেনটেন করাটা আপনাদের মনে হয়, আপনাদের মানে অ্যাজ এ ডক্টর আপনার মনে হয় যে কি কি জিনিসগুলো হাইজিনের ক্ষেত্রে মেনটেন করা উচিত একজন মানে একজনের, একটি মেয়ের জন্য? আচ্ছা, ফার্স্ট অফ অল দুটো ইস্যুস বাচ্চাদের বোঝানো উচিত। একটা হচ্ছে মেনস্ট্রুয়েশন সাডেনলি শুরু হতে পারে, সেখানে আননোন লোক থাকতে পারে, সেটা একটু তাই জন্য আইডিয়া করে দেওয়া উচিত যে এরকম একটা ফিচার হলে কার কাছে সে যাবে। এখন রাইট নাও এট দ্যাট পয়েন্ট অফ টাইম মায়ের কাছে তো নাও থাকতে পারে, সে স্পেশাল এডুকেটরের কাছে থাকতে পারে, তো কাকে সে ট্রাস্ট করে বলবে এই কথাটা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে প্যাড ইউজেজ করা, স্যানিটারি ন্যাপকিন ইউসেজ করা, এটা কিভাবে করবে, কিভাবে ডিসপোজ করবে, কত ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করবে, নিজেকে কিভাবে পরিষ্কার রাখবে, এই ইস্যুস গুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো মাকে বুঝিয়ে দিতে হবে কিভাবে সে করবে। তারপরে যে এক্সেস ফ্লো হচ্ছে কিনা, কম ফ্লো হচ্ছে কিনা, সেটা বাচ্চাও যদি নিজে না বোঝে, তাহলে মাকেও একটু ইন্সপেক্ট করতে হবে টু আন্ডারস্ট্যান্ড whether she is having a normal flow, আর ডেটস গুলো খেয়াল রাখা whether it's a regular flow, এক্সেসিভ ডিউরেশন হচ্ছে কিনা, whether পেন হচ্ছে কিনা। পেন হলে তার জন্য যদি সিম্পল মেথডস লাইক হট কম্প্রেস এগুলো না কাজ করে, হট ফ্লুইডস যেমন গরম দুধ খাওয়া, গরম স্যুপ খাওয়া, এগুলো যে doesn't help, then she can always go to a doctor and explain things to her যে আমার মেয়ের এই প্রবলেম হচ্ছে, then accordingly the doctor can give her and prescribe her some medicine. বাট তার আগে মাইল্ড ইস্যুস যেগুলো মাইল্ড পেন সবারই কম বেশি হয়েছে, আমার আপনার সবার হয়েছে, সেইগুলো মাই ট্যাকেল করতে পারবে। এবং এইগুলো একটা অন্য বাচ্চাকেও যেরকম ভাবে এক্সপ্লেন করবে, এদেরকে আর একটু ধৈর্য ধরে আরো পিকচার বুক মেথডে, আমরা হয়তো মুখে বললে যারা বুঝতে পারে ওরা হয়তো তাও বুঝবে না, পিকচার বুক যদি থাকে যে এইভাবে তোমাকে পড়তে হবে, এইভাবে তোমায় ডিসপোজ করতে হবে, পুরো পিক্টোরিয়াল ইমপ্রেশন দিয়ে তাকে বোঝানো দরকার হলে তাহলে সেভাবেই বোঝাতে হবে। হ্যাঁ ম্যাম, একটা জিনিস আমি জিজ্ঞেস করছি যে অনেকের দেখা যাচ্ছে যে মেনস্ট্রুয়েশন যে সাইকেলটা সেটা বেশ দেরি হয়ে যাচ্ছে, তো অপেক্ষা করছে 14-15 এরকম বয়স হয়ে যাচ্ছে, আমাদের স্পেশাল নিডেড অনেকের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে। তখন কি গাইনোকোলজিস্টের সঙ্গে দেখা মানে যোগাযোগ করাটা উচিত, মানে মায়েদের জায়গা থেকে? একজন মা গাইনোকোলজিস্টের কাছে যাবে, ফার্স্টে মার জানা দরকার হোয়াট ইজ নর্মাল, মায়ের জানা দরকার সব মাদের হোয়াট ইজ নর্মাল। 2 to 7 days of flow in a cycle of 26 to 34 days। মানে আমার 26 days বলা যদি মাসের 1 তারিখেও হয়, 26 তারিখ হলেও কিন্তু নর্মাল। আবার পরের মাসে যদি এই মাসে 1 তারিখ হয়, পরের মাসে 4 তারিখ হওয়াটাও নর্মাল, বিকজ ইট ইজ ফলিং উইদিন দ্য রেঞ্জ অফ 26 to 34 days। এর জন্য কিন্তু অনেকেই বলে মাসে দুবার হয়ে গেল, কিন্তু আমরা যখন জিজ্ঞেস করি বলে 1 তারিখ 28 তারিখ হয়েছে, মাসে দুবার হচ্ছে কিন্তু ইটস আ গ্যাপ অফ 28 days, সো দ্যাট ইজ ইউজুয়াল। দৌড়ে ডাক্তারের কাছে যেতে হবে না। সো দুদিনও ভালো ফ্লো ইজ নর্মাল, আবার 7 দিনও মানে ভালো ফ্লো হয়ে অল্প অল্প 7 দিন অব্দি গেলেও নর্মাল। এই ফ্লোটা দিনে কবার প্যাড চেঞ্জ করতে হচ্ছে, প্রথম দিকে 1 দিন 2 দিন 3 দিন একটু হেভি ফ্লো হয়, তারপর আস্তে আস্তে কমে যায়। সো ফার্স্ট 2-3 days আবার 3 খুব বড় জোর 4 প্যাডস, আর তারপরের থেকে 2 to 3 প্যাডস আ ডে। এর থেকে বেশি প্যাডস লাগছে, স্যানিটারি ন্যাপকিনস লাগছে, তার মানে ফ্লোটা বেশি হচ্ছে, তাহলে আপনার সাইকেলস ইরেগুলার, আপনার ডিউরেশন, আপনার ফ্লো অফ ব্লাড
প্লাস এক্সক্রুশিয়েটিং পেন, যেটা টলারেট করতে পারছে না, এই ক্ষেত্রে ডক্টরের কাছে যাওয়া উচিত। এবার যদি দেরি করে হয়, মানে শুরুই হলো না, একেবারেই শুরু হলো না, তাহলে when should a mother go? আমাদের 9 থেকে 16 ইয়ার্স হচ্ছে পিউবার্টি এজ, ঠিক আছে? ফার্স্টে দের ইজ গ্রোথ অফ axillary and pubic hairs, তারপর breast development, there is a growth height, মানে height, মানে sudden spurt in growth in the height, তারপরে গিয়ে পিরিয়ড শুরু হয়, তার সাথে একটু হোয়াইট ডিসচার্জ হয়, বছর খানিক দেখা যায়। এবার এই ফিচার্স গুলো সে 9-10 এ হলে আস্তে আস্তে 11-12 এ গিয়ে হয়। তো 9 ইয়ার্স এ যদি পিরিয়ড স্টার্ট হয়ে যায়, দ্যাট ইজ অলসো নট এন ইস্যু। 16 ইয়ার্স অব্দিও ওয়েট করা যায়, প্রোভাইডেড এই সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার্স যেগুলো আছে সেগুলো থাকে। সাপোজ আ গার্ল ডাজন্ট হ্যাভ হার ব্রেস্টস, তাদের অ্যাক্সিলারি বা পিউবিক হেয়ার্স ডেভেলপ করছে না, বা স্টান্টেড গ্রোথ হয়ে রয়েছে, 14 ইয়ার্স ক্রস করে গেছে, তাহলে তার আরো কোনো জেনেটিক ডিসঅর্ডার্স দেখতে হয়, তাহলে 14 ইয়ার্স এ শি শুড বি টেকেন টু আ গাইনোকোলজিস্ট। ওকে ম্যাম, তাহলে আমরা একটা জিনিস মানে মায়েরা অবশ্যই মানে এই প্রত্যেকটা জিনিসকে মায়েদের খেয়াল রাখা ভীষণই দরকার, তার কারণ আমাদের মানে মেয়েরা এ বিষয়টা তো সম্ভব না, ম্যাডাম যেটা বললেন, এবং আমরাও জানি যে ওদের পক্ষে খেয়াল রাখা সম্ভব না, তাহলে মায়েদেরকে একটু এটা খেয়াল রাখতে হবে। ম্যাম, এরপরে আমি যেটা আসছি, একটা খুব কমন ইস্যু আমাদের ইদানিং আমার মেয়েরও হয়েছে এবং অনেক মেয়ের ক্ষেত্রেই আমরা দেখছি পিসিওডি। পিসিওডি হওয়ার একটা টেন্ডেন্সি আমাদের মানে স্পেশাল চাইল্ড মানে মেয়েদের ক্ষেত্রে এটা আসছে। আপনি যদি এটা সম্পর্কে একটু আমাদের বলেন, পিসিওডি যেটা। ফুল অফ মানে the short form of polycystic ovarian disease, এটা শুধুমাত্র চিলড্রেনদের হচ্ছে না, এটা জেনারেল পপুলেশন, ইয়াং অ্যাডোলেসেন্ট গার্লস এর এখন এটা মহামারী রূপেই বলতে পারেন হয়ে যাচ্ছে। এভরি ঘরে ঘরে ইউ উইল সি আজকালকার মেয়েরা 17, 18, 19 বা 22, 20 সব মেয়েদেরই কম বেশি পিসিও আছে। এটা আমাদের কিছুই না, বিকজ অফ আর সেডেন্টারি লাইফস্টাইল অ্যান্ড ওবেসিটি। এটাই হচ্ছে মেইন কারণ। আমাদের প্রিভিয়াস জেনারেশনেও কিন্তু এতটা পিসিওডি ছিল না। এটা কি হচ্ছে, এটা বেসিক ইয়েটা হচ্ছে আমাদের দুটো সাইকেল আছে, ওয়ান ইজ আ মেনস্ট্রুয়াল সাইকেল, ওয়ান ইজ অ্যান ওভেরিয়ান সাইকেল। একটা আমাদের বাইসাইকেলের মতো দুটো সাইকেল হিঞ্জ করা থাকে, এটার সাথে এটা লিঙ্ক করা থাকে। পিসিওডি তো ওই লিঙ্কটা হারিয়ে যায়। সো আমাদের যেটা হচ্ছে পিরিয়ডস হয়তো হয়, পিরিয়ডস এর যে জন্য এন্ডোমেট্রিয়ামটা তৈরি হয়, এভরি রেগুলার শেডিং হওয়ার কথা, যেহেতু ওইদিকে ওভেরিয়ান সাইকেলের সাথে হিঞ্জ করা নেই, ওই শেডিংটা হয় না, দেরি করে হয়, কারো 2 মাস, 3 মাস, 2.5 মাস, 45 দিনে হচ্ছে। আর ওভেরিয়ান সাইকেলটা কি হচ্ছে, আমাদের হচ্ছে ওভেরিয়ান যে পেরি ওভেরিয়ান ব্লাড সার্কুলেশনে প্রবলেম আসছে। আমরা সিডেন্টারি লাইফস্টাইল লিড করছি, খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, স্কুল কলেজ করছি কিংবা বসে আছি। আমরা ছোটবেলা থেকে আর খেলাধুলো করছি না, না মানে গ্রুপ খেলা, না সিঙ্গেল খেলা। আমরা ছোটবেলা যদি আমাদের ডেজ রিকল করি, উই ইউজড টু স্কিপ, জাম্প, প্লে অন দ্য রোডস, খো খো খেলা, ইভেন গ্রামের মানুষরা যারা গাছে উঠতো, গাছে যাওয়া, মানে এই এই অ্যাক্টিভিটি গুলো কিন্তু ছোটবেলা থেকে হওয়াটা খুব জরুরি। আমরা এখন স্কুলে যারা জেনারেল ক্যাটেগরির মেয়েরা, তারা তো স্কুলে ঢুকেই মারা স্কুলে পড়াশুনো, তাদের মার্কস আর বিকেলে টিউশন, আর ওরা খিদে পালেই খালি খাওয়া। Where is the activity? There is no activity. Special children, their activity only come because they are unable to do it. So as special children educators, আপনাদের যেটা enforce করা দরকার, that these children should play as much as possible. Physical activity থাকা উচিত। Physical activity থাকলে obesity হবে না, obesity না হলে পিসিওডি হওয়ার চান্সটা কম থাকবে। এবং পিসিডি যদি হয়ও কারো, তাহলে কিন্তু সেম থিং, যতই আমাদের ওষুধ আছে, যাই আছে না কেন, আমাদের সিডেন্টারি লাইফস্টাইল থেকে বেরিয়ে আসতে হবে, অ্যাক্টিভ লাইফস্টাইলে যেতে হবে, এবং আমাদের ওবেসিটি রিডিউস করতে হবে। ম্যাম, এখানে একটা কোশ্চেন এসছে যে পিসিওডি কি জেনেটিক্যাল? Previously it was thought to be autosomal dominant, genetic, কিন্তু এখন দেখা যাচ্ছে it is a lifestyle disorder right now. এক্স্যাক্টলি ম্যাম, কেননা আমার যেরকম আমার মেয়ের ক্ষেত্রেই আমার তো ছিল না, কিন্তু মেয়ের হয়েছে পিসিওডি, কিন্তু সেটা তাহলে তার মানে
হুম হুম, অনেকেরই মা হচ্ছে। regular, আর কিন্তু মেয়েদের হয়তো একটা মেয়ে বা দুটো মেয়ে যাই থাক, তাদের সব ইরেগুলার পিরিয়ডস হয়ে যাচ্ছে। ইট ইজ বেসিক্যালি এখন যে লাইফস্টাইল এখন ছেলেমেয়েরা লিড করছে, দে নট অনলি আর গোয়িং টু হ্যাভ পিসিওডি, আপনি হয়তো যদি দেখে থাকবেন খুব আর্লি অনসেট ডায়াবেটিস হচ্ছে, হাইপার টেনশন হচ্ছে, উই আর গেটিং ভেরি ইয়াং গার্লস, 17, 18, ইভেন 20 22-এর ডায়াবেটিস, হাই প্রেশার ছেলেদেরও হচ্ছে, নট অনলি গার্লস, ছেলেদেরও হচ্ছে। Before 30 they are all starting these disorders. This is entirely lifestyle, this is not genetic. এক্স্যাক্টলি ম্যাম। আমরা যদি এইরকম ধরনের কোনো গাইনো প্রবলেমে পড়ি, তখন তো আপনাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে। তখন আপনারা যে মেডিসিন গুলো নিশ্চয়ই সেভাবে বুঝে, মানে আমাদের স্পেশাল বাচ্চাদের আর একটা নর্মাল, ধরুন দুজনকে কি একই ধরনের মেডিসিন দেওয়া হয়, না আপনারা কিছুটা হরমোনাল No, no, একই no. ধরনের? Yes. মানে অনেকেই এটা প্রশ্ন করেন যে তাহলে কি আমাদের জন্য কি কোনো আলাদা ধরনের, মানে আমাদের বাচ্চাদের জন্য কি আলাদা ধরনের কোনো মেডিসিন, কি ওই হরমোনাল ওষুধটা খেলে আমাদের বাচ্চাদের কি কোনো রকম সমস্যা আসতে পারে কি? হ্যাঁ, মানে এই ধরনের কোশ্চেন অনেক সময় অনেকে করে থাকেন। এটা সম্পর্কে আপনি যদি একটু ক্লিয়ার করে দেন ম্যাম তাদেরকে, যে এটা মানে স্পেশালি মানে আমাদের যাই ওষুধ আছে, আমাদের কেস টু কেস ভ্যারি করতে পারে ডিপেন্ডিং অন সাইড ইফেক্টস। ইট ডাজন্ট হ্যাভ টু বি, ইউ হ্যাভ টু বি, মানে দ্য প্রবলেমটা স্পেশাল নিডস চিলড্রেনদেরই হবে। আমার যদি এটাতে ধরুন কোনো একটা ওষুধে অ্যালার্জি থাকে বা হাইপার সেন্সিটিভিটি থাকে বা রিয়াকশন হয়, সেটা জেনারেল পপুলেশনও যেরকম হবে ওদেরও তাই হবে। এর যদি স্যুট করে যায় ওদের স্যুট করে যাবে। সো ওদের স্পেশাল নিডস বলে যে আলাদা কোনো ওষুধ বা আলাদা কোনো এক্সট্রা কোনো সাইড ইফেক্ট এরকম কিছু নেই আমার। সেই জন্যই বললাম, gynecological point of view, there is no difference in the physiology nor in the problems and the issues of gynecology with both the population. What the problem is, ওদের সাথে কমিউনিকেট করে বোঝানো, for them to understand the implications, that is the problem. আরেকটা প্রবলেম হয়, some girls who are not able to communicate and they have a difficulty in trusting people. Moreover, ওরা যদি আইসোলেট কোন রকম কারণে হয়ে যায়, they are more prone to sexual abuse rather than the general population. এই general population, these girls will not be able to fight back, so you have to be more protective. একটা sexual abuser প্রবলেমটাই কিন্তু ওদের বেশি হওয়ার কথা, এইটা we have to tackle that. সেকেন্ড হচ্ছে, আমরা যদি কেউ ভাবি এরা কি মাদারহুড হতে পারে না, এদের সব হতে পারে। ইফ দে ওয়ান্ট টু বিকাম মাদার্স, দে আর এবল টু বিকাম মাদার্স, দে ক্যান কনসিভ, দে উইল হ্যাভ দ্য ইউজুয়াল নর্মাল প্রেগনেন্সি, ইনফ্যাক্ট দে উইল বি এবল টু প্রডিউস আ নর্মাল বেবি। সে নিজে স্পেশাল নিডস হলো, নর্মাল বেবি তার হতে পারে, তার বেবি যে প্রবলেম হবে তার কিন্তু কোনো মানে নেই, সে নর্মাল বেবি হতে পারে। এবার হবে অ্যাজ আ মাদার, she will not be able to handle her own child. মানে আপনার এরকম এক্সপেরিয়েন্স আছে ম্যাম, যে হয়তো স্পেশাল কোনো মানে নেই বা তার নর্মাল বেবি হয়েছে, এরকম কোন এক্সপেরিয়েন্স আপনার আছে? যে আমি দুটো একটা কাপল পেয়েছিলাম, বোথ ছেলে মেয়ে দুজনেই ডেফ এন্ড ডাম্ব, বোথ ছেলে মেয়ে দুজনেই ডেফ এন্ড ডাম্ব, ঠিক আছে। এন্ড ডেফ এন্ড ডাম্ব মানে কারণ আরেকটা যেটা, we are all human beings, we are all animals by nature, right? আমাদের কিন্তু সেক্সুয়াল ইনস্টিংক্টটা স্পেশাল নিডস হলেও থাকবে, সেটা কিন্তু আরেকটা অ্যাড্রেস। আমার একটা নর্মাল জেনারেল পপুলেশন মেয়ে কি করবে, সে হয়তো তার পিয়ার গ্রুপের সাথে শেয়ার করবে, সে বুকস পড়বে, ছেলেরা হয়তো মুভিজ দেখবে, ম্যাগাজিনস খুঁজবে। সো ওদের যে সেক্সুয়াল ইনকুইজিটিভনেস, সেক্সুয়াল হাঙ্গার, সেক্সুয়াল ইনস্টিংক্ট, দে আর সামহাউ ফুলফিলড। তারপর তো সে বড় হলো, বিয়ে করলো, দ্যাট ইজ আ সেপারেট ইস্যু। এরা তো যেহেতু ওইটা পাচ্ছে না, তখন ওদের মধ্যে বটলিং আপ হয়। এন্ড কখনো কখনো they might be able, মানে they would be, you know, what should I say, কোনো মেল বাড়িতে থাকলে, maybe the father or a brother who's normal, তাদেরকে কিন্তু মেল ফিগার হিসেবে কিন্তু রেকগনাইজ করতে পারে। ওটা একটা কিন্তু ডেঞ্জার সিচুয়েশন, এইটা একটা মাথা রাখতে হবে।
সেকেন্ড হচ্ছে এটা গোজ রিভার্স অলসো ফর দ্য বয়েজ অলসো। অ্যান্ড এটা যদি ট্যাকেল করা যায়, মানে সেরকম নয়, যদি যেরকম বললাম যে কাপলটা বিয়ে করেছে, তো ওদের ওই ব্যাপার ছিল বলে যে ওরা দুজনেই, মানে দুজনের প্যারেন্টসই দে ট্রাইড লুকিং আউট ফর দি সেম সিমিলার কাইন্ড অফ পার্সন, যাতে অ্যাটলিস্ট ওরা দুজনে বিয়ে করতে পারে। কারণ একটা স্পেশাল নিডস চাইল্ড উইল নট বি এবল টু ম্যারি আ নর্মাল চাইল্ড, সে তো অ্যাকসেপ্ট মানে নর্মাল পার্সন। সেই পার্সন, তো এরা যখন দুজনেই ডেফ এন্ড ডাম্ব, ওরা দুজনেই they got married and they produced a child which was absolutely normal and not deaf and dumb. বাহ। That baby I have deaf. হুম। And ওদের যে ম্যারিটাল লাইফ was helped by their parents, মানে ওদের ম্যারিটাল লাইফে যে ইস্যুস গুলো একটু প্রবলেমেটিক তো হয়, সেই প্যারেন্টসরা বোথ সাইডে প্যারেন্টস ওয়ার ভেরি হেল্পফুল। They tackle the grandchild, they help both the partners, and I mean they've had a normal child. So it's not an issue যে ওরা normal child হতে পারে না, they will have normal children. একটা জিনিস ম্যাম, এখানে যদিও মানে ডেফ এন্ড ডাম বাচ্চা, মানে ছেলে মেয়ে দুজনে ডেফ এন্ড ডাম ছিলেন, তাদের কোনো জেনেটিক্যাল কোনো প্রবলেম ছিল না, এটাও একটা ইস্যু মানে আছে। আচ্ছা ম্যাম, একটা জিনিস আমি যেটা বলতে চাইছি, হ্যাঁ ম্যাম বলছি আমি, cerebral palsy হ্যাঁ, is not genetic, autism is not genetic, ইয়েস ইয়েস তো ম্যাম, ওদের জিনিস তো গন্ডগোল। ঠিক, তো একদম। সেখানে যদি সিচুয়েশন অ্যারাইজ করে, মানে আমি বলছি না যে তাই হ্যাঁ তাহলে ঠিক আছে ওরা বড় হলে তোমরা বিয়ে দাও, ওরা নিজেদের লাইভলিহুডই হয়তো মেনটেন করতে পারছে না, তো দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। বাট এটা কখনোই ভাববেন না যে ওরা ওরকম, ওদের যে অফস্প্রিংও তাই হবে, তার কোনো মানে নেই। ঠিক, এক্স্যাক্টলি ম্যাম। কিন্তু যদি যেহেতু they are more sexually abused because they are not able to communicate, they are not able to prevent, মানে বাধা দিতে পারে না, রেজিস্ট করতে পারে না, এই জন্য অনেকে অ্যাডভান্টেজ নেয়। সেই জন্য কন্ট্রাসেপশন মেথড ইজ অলসো ম্যান্ডেটরি। সেরকম যদি একটা স্পেশাল নিড আছে, এখানে কন্ট্রাসেপশনেরও একটা প্রয়োজন আসতে পারে। হ্যাঁ ম্যাম, আমি ঠিক এই জায়গাটাই আমি মানে অ্যাজ এ পেরেন্ট এবং অ্যাজ এ স্পেশাল এডুকেটর, এবং মানে আমি একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে জিজ্ঞেস করছি আপনাকে, যে আমরা তো সবসময় বেঁচে থাকবো না, এবং আমরা সবসময় ওদেরকে গার্ড করতে পারবো না, এরকম একটা সিচুয়েশন তো হবেই। তো সেই ক্ষেত্রে আমরা এদের জন্য কি করতে পারি, যে কোনোভাবে হতেই পারে মানে অ্যাবিউজড হতেই পারে, তো সেই জায়গাটা প্রোটেকশন নেওয়ার জন্য কি করা উচিত? মানে এটা একটা খুব কন্ট্রাডিক্টরি প্রশ্ন, এবং আমার মনে এটা খুব অনেক, মানে আমার মেয়ের প্রথম দিক থেকেই এটা শুরু হয়েছিল। অনেকে অনেক রকম আমাকে পরামর্শ দিয়েছেন, কিন্তু আমি কিছুই করতে পারিনি, এবং অন্য কারোকে আমি এটা নিয়ে খুব একটা পরামর্শ দিই না। কিন্তু আপনি যেহেতু আজকে আপনাকে পেয়েছি, আপনি একটুখানি পরামর্শ দিন যে আমরা কি করতে পারি। তো অ্যাবিউজ তো হতেই পারে, সেখান থেকে তো মানে ঠিক আছে, ওটাকে বাধা দেওয়াকে ওগুলো তো আলাদা জায়গা, কিন্তু হয়ে গেল এরকম তো একটা ঘটনা ঘটতেই পারে। তো সেইটা যদি আরো ঘটনা কিছু না ঘটে, সেটার জন্য আমরা কি করতে পারি, এইটা আপনি আচ্ছা, আমাদের কন্ট্রাসেপটিভ মেথডস এর মধ্যে আগে, মানে বেশ কিছু বছর আগে একটা ট্রেন্ড ছিল যে হিস্টেক্টমি করে দেওয়া, which as a human being, as a person, I don't approve of. এখন অনেক রকম কন্ট্রাসেপটিভ মেথডস আছে, হরমোনাল আর নন হরমোনাল। ডেইলি ওষুধ নেওয়া এদের পক্ষে সম্ভব নয়। এরা যদি আপনি আর ওনার মানে যা বাচ্চার মা, সে যদি বড় হয়ে যায়, তার মা যদি না থাকে সামনে, সে তো ডেইলি ওষুধ খাওয়ার ব্যাপারটা বুঝলোই না, মিস করলো, সেটাতেও সুবিধা হয় না। সো দেয়ার আর সাম লং অ্যাক্টিভ কন্ট্রাসেপটিভস। একটা ইনজেকশন আছে যেটা এভরি 3 মান্থস দেওয়া যায়, সেটাতে দুটো জিনিস কভার হয়, একটা কন্ট্রাসেপশনেরও কভার হয়, তার যদি পিরিয়ডস এর প্রবলেম থাকে, ইস্যুস বেশি প্রলং পিরিয়ড থাকে, প্রচুর ব্যথা হয় পিরিয়ডস এর সময়, লাইক ডিসমেনোরিয়া, সেই ক্ষেত্রেও ইনজেকশনটা উইল ওয়ার্ক অ্যাজ আ মেডিসিন অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ক অ্যাজ আ কন্ট্রাসেপটিভ। আরেকটা আছে, এটা ধরুন 3 মান্থস অন্তর অন্তর একটা ইনজেকশন দিয়ে গেলেন। এটাতে থার্ড যেটা ব্যাপার আছে, এটাতে
লং টার্ম ইউজে পিরিয়ডসটা বন্ধও থাকে। সো এই হাইজিন অ্যান্ড স্যানিটারি ন্যাপকিনস ইউজ করা, তা ডিসপোজ করা, এই প্রবলেম থেকেও রক্ষা পাওয়া যায়। এটার লং টার্ম সাইড এফেক্টস বেশি নেই, 4-5 বছর হাইলি দেওয়া যায়। আরেকটা হচ্ছে এলএনজি আইইউএস বলে, লিভোনর্জেস্ট্রল ইন্ট্রাইউট্রাইন সিস্টেম। এইটা কি হচ্ছে, আমাদের যেরকম শুনে থাকবেন হয়তো কপারটি ইউজ করা হয় সরকারি হাসপাতালে, এটা কপারটির মতোই একটা ডিভাইস। ইট ইজ আ ডিভাইস, ইট ইজ নট কপারটি, বাট ইজ আ ডিভাইস যেটা ইউট্রাসে ঢুকিয়ে দেওয়া হয়, অ্যান্ড যে ডিভাইসটার মধ্যে হরমোনস দেওয়া আছে, এবং একটা ডিভাইস ইউট্রাসে ঢোকালে 5 ইয়ার্স তার ইফেক্টিভনেস আছে। এটাও দুটো কাজেই লাগবে, অ্যাজ কন্ট্রাসেপশন অ্যাজ ওয়েল অ্যাজ পিরিয়ডসে যদি ইস্যুস অফ হেভি ফ্লো অ্যান্ড পেইন থাকে, ইট উইল কভার দ্যাট। আর এই 5 ইয়ার্সও পিরিয়ডস হবে না। এবং যদি কারোর লং টার্মের ব্যাপার আসে, আফটার 5 ইয়ার্স ওটাকে উইথড্র করে আরেকটা এলএনজি আইইউএস ইনসার্ট করে আবার আপনি 5 ইয়ার্স টাইম পেয়ে যাবেন। সো এই দুটো মেথড এদের জন্য খুব ভালো, আর খুব বিশাল সাইড ইফেক্টের জন্য ভাবনার কিছু নেই, খুব একটা প্রবলেম হয় না। একটু বোন উইকনেস হয়, সেখানে যদি খাবার দিয়ে দুধ কলা ক্যালসিয়াম কন্টেনিং ফুড সে ভালো করে খায়, আর যদি পারে মাঝে মধ্যে একটু ক্যালসিয়াম ট্যাবলেটস তার সাথে খেলো, তাহলে ওই ইস্যুটাও কভার্ড হয়ে যায়। তো যদি একটা অ্যাডাল্ট মেয়ে থাকে এরকম 20-22 বছর, সেখানে তাকে এই দুটোর মধ্যে একটা অপশনে আপনি রাখতে পারেন। এখানে প্রশ্ন এসেছে যে বন্ধ থাকলে কোনো প্রবলেম হবে না তো? না না, কোনো প্রবলেম। Conception এর আমাদের দেশে problem আমাদের দেশে একটা মিসকনসেপশন আছে যে আমাদের যে রক্তটা বেরোয় ডিউরিং পিরিয়ডস, এটা আমাদের শরীরের পচা রক্ত বেরিয়ে যায়, এবং জমে থাকলে এটা আমাদের নানা রকম অসুখ করে, which is a wrong conception, because আমাদের এটা কোনো পচা রক্ত নয়, এটা আমাদের ইউট্রাসের একটা লাইনিং তৈরি হয় প্রত্যেক মাসে, এন্ড ওটা কাজে না লাগলে ওটা শেডিং হয়, শেডিং হতে গিয়ে তার সাথে যেটুকু ব্লাড বেরোয়, এইটা হচ্ছে আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল। আমাদের বিদেশে স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিজে, যেহেতু মোস্ট উইমেন আর ওয়ার্কিং, they do not prefer to be bound by this menstrual problems. ওরা কিন্তু চায় যাতে মেনস্ট্রুয়েশন না হোক। এই মেনস্ট্রুয়েশন জাস্ট ব্লাড শেডটা ইজ নট অ্যান ইস্যু। আপনার যদি ব্লাড শেড 4-5 বছর না হয়, ইট ইজ নট আ প্রবলেম। হোয়াট ইজ ডান ইন দিস সিচুয়েশন ইজ, আমরা এন্ডোমেট্রিয়াম জেনারেশনটাই হতে দিচ্ছি না। দের ইজ নাথিং লাইক আমার পচা রক্ত শরীরে ভেতরে থেকেছে, আমার এন্ডোমেট্রিয়ামটাই অ্যাট্রোফিক হয়ে যাচ্ছে। অ্যাট্রোফিক মানে জেনারেট হচ্ছে না, এবং জায়গাটা শুকিয়ে প্লেন থাকছে, কিছু তৈরি হয় না। যেটা তৈরি হচ্ছে না সেটার ব্লিডিং হচ্ছে না। আমার বাকি সিস্টেম যেগুলো আছে, ওভারিজ বা অন্যান্য অন্যান্য যা অ্যাকশনস আছে, সেইগুলোতে দে আর রানিং অ্যাজ ইউজুয়াল। ইট ইজ জাস্ট দ্যাট আমাদের এই এন্ডোমেট্রিয়াল লেয়ারকে তৈরি করতে বন্ধ করে দেওয়া হচ্ছে, যেটা হলো না এন্ডোমেট্রিয়াম, তাই কোনো ব্লিডিং হলো না। দিস ইজ দ্য থিং। ম্যাম এটা করা যায়, সেখানে কোশ্চেন একটু নিয়ে নিচ্ছি ম্যাম। ম্যাম, I am Rejuana from Dhaka. Ma'am, can we think of getting them married to settle them with neurotypical person after 18? মানে 18 বছরের পরে কোনো নিউরোটিপিক্যাল এর সঙ্গে যদি সেটেল করতে চায়, তাহলে কি বিয়ে দিতে পারে? এটা জিজ্ঞেস করছে দিতে পারে, প্যারেন্টাল কনসেন্ট দিতে পারে, বাট দে নিড টু বি মনিটরড। আর সাথে সবসময় প্যারেন্টস either from the male side or the female side, just to guide them and guard them, there should be someone. They can get married. মানে এই ক্ষেত্রে আমরা যেটা জানি যে যদি কনসেন্ট থাকে এবং বেশ অনেকগুলো লিগ্যাল প্রসিডিওরের মাধ্যমে যদি এগোনো যায়, তখন বিয়েটা দেওয়া যায়। কিন্তু সেখানে প্রচুর
এরকম স্পেশাল নিড মেয়ে গেল শ্বশুর বাড়িতে গিয়ে, মানে তার হয়তো ছেলেরও প্রবলেম আছে, কিন্তু গিয়ে ওখানে আরো বেশি টর্চার্ড হলো। দিস ইউ মাস্ট সি টু ইট, একদমই। যে মানে both parents have conscience and they are kind enough and understanding enough that they are both partners are requiring help from both sides. সেই অবস্থায় they can get married. এক্স্যাক্টলি ম্যাম। মানে যেটা আমরা বলি যে দেখো, নিজেরা ভেবে দেখো যে সারা জীবনটা ওই ওই দায়িত্বটা নেবে কিনা। এটা একটা বিরাট হ্যাঁ, ব্যাপার। হ্যাঁ। এবং অনেক রকম লিগ্যাল প্রসিডিওর যেগুলো পরবর্তীকালে সম্পত্তি এবং আরো সমস্ত ব্যাপারে থেকে থাকে, সেগুলো সবকিছু ঠিক মতন সেটেল হবে কিনা সেটা। আচ্ছা ম্যাম, আমি এক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করছি যে আমরা তো অনেক সময় করি, যেটা এই যে আপনি বললেন 5 বছর অন্তর অন্তর, এটা কতদিন করা যায়? এই যে মেনস্ট্রুয়েশন সার্কেলটাকে বন্ধ করে দেওয়া এবং এই এই যে কন্ট্রাসেপটিভ যে এটা প্রসিডিউরটা, এটা 5 বছর অন্তর করা যায়। তো আপনি বললেন যে এটা 5 ইয়ার্স বাদে, এটা কতবার করা যায়? এইটা নেই সেরকম। আমরা নর্মাল অ্যাডাল্ট ফিমেলসদের মোটামুটি 30-35 অব্দি থেকে শুরু করেছি নর্মাল জেনারেল পপুলেশনে। সেটা 2 টাইমস, মানে 10 ইয়ার্স অব্দি আমরা করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক। ম্যাম, একটা জিনিস যেটা আমাদের ধরুন খুব একটি মেয়েকে নিয়ে দেখা গেল স্পেশাল নিডেড, যে তার মানে এত একটা কমপ্লিকেশন দেখা গেল যে তখন তার মানে ট্রিটমেন্টটা বেশ ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ট্যাকল করেন জিনিসটা? ধরুন ইউট্রাস, আমি খুব করছি, কারোর ফাইব্রয়েড হয়েছে, কোনো মেয়ের ফাইব্রয়েড হয়েছে কিংবা টিউমার জাতীয় জিনিস গ্রো করেছে, তখন আপনারা সেটাকে কিভাবে ট্যাকল করেন? এবং সেটা মানে অনেকেই জানতে চান যে তাহলে তখন কি হবে আমার বাচ্চার। আমার তো যেরকম আমি মানে কেউ ধরুন তার হিস্টেরেক্টমি হয়ে গেছে, সে বললো যে এবার আমার মেয়েরও কি তাহলে এটাই হবে? কেউ হয়তো এটা ভাবলো। তা আচ্ছা, আমি বলি, এইসব ক্ষেত্রে কি করে? হ্যাঁ, আচ্ছা, টিউমার সিস্ট এইগুলো একদম বাচ্চা বয়সে খুব রেয়ারই হয়। এগুলো হলে 20, মানে অ্যাটলিস্ট 25-30 বা ইভেন লেটার এজেই বেশি হয় বেসিক্যালি। যদি সিম্পল চকলেট সিস্ট বা সেরাস সিস্ট যেগুলো হয়, আমরা যেরকম অন্য মেয়েদের ল্যাপ ওভারিয়ান সিস্টেক্টমি করি, আমরা তাদেরকেও ল্যাপ ওভারিয়ান সিস্টেক্টমি করে দিতে পারবো। যদি ফাইব্রয়েড হয়, এখন ফাইব্রয়েডের জন্য অনেক রকম ওষুধ এসছে। এজ কম থাকলে বা ইস্যুস না থাকলে, যে শি হ্যাজ হার প্যারেন্টস, হেলদি প্যারেন্টস টু লুক আফটার হার, তাহলে আমরা মানে মিডিয়াম সাইজ আমরা কিছুদিন ওষুধ দিয়েও দেখতে পারি। and as we treat another girl of her age, আমরা তাকেও সেইভাবেই ট্রিট করব। এবার যদি হয় প্যারেন্টস নেই আর তার ব্লিডিং ইস্যুস এতটাই, সে নিজে ওষুধ খেয়ে নিজে ট্যাকল করতে পারবে না, যে মানে গার্জিয়ান রয়েছে তারাও অতটা পারবে না, হয়তো হাত তুলে দিয়েছে যে আমরাও কিন্তু ওষুধ খাওয়ানো, তাকে ম্যানেজ করা, তাকে বারবার ডাক্তারের কাছে নিয়ে আসা আমাদের পক্ষেও সম্ভব না, তখন উইথ কনসেন্ট, কারণ এদের কনসেন্ট সেলফ কনসেন্টে কিছু হয় না, এদের প্যারেন্টস থাকলে বা গার্জিয়ান থাকলে তাদের কনসেন্টে তখনই হিস্টেক্টমি করা হয়। Hysterectomy is always a last choice for the younger age group, whoever they may be. এটা কি আছে, এটা কি কোনো মানে আছে যে যদি মায়ের হয়ে থাকে, মায়ের খুব সিভিয়ার ধরুন গাইনো প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে মেয়েরও হবে এরকমই গাইনো প্রবলেম, এটা কি মানে দেখা যায় এরকম? বেশিরভাগ ক্ষেত্রে এরকম কি হয়? আমি কনসিডার করি দুটো মেইন প্রবলেম যেটা আমরা পাই হচ্ছে এন্ডোমেট্রিওসিস এন্ড ফাইব্রয়েড। ইউজুয়ালি দেখা গেছে মায়েদের থাকে, সেই মেয়েদেরও হতে পারে। আর বাট আমাদের দুটো ইস্যুটাই কিন্তু আমাদের লেট ম্যারেজ এবং লেট প্রেগনেন্সি অর ভেরি ফিউ প্রেগনেন্সির জন্যই হচ্ছে, নট রাদার জেনেটিক্স। মানে আমাদের অনেকেরই মাদের হয়তো নেই, কিন্তু তাও মেয়েদের আছে, এই ব্যাপারটাও তো আছে।
জেনেটিক্স থাকলে হয়তো মাদের থাকতো, কিন্তু অনেক মাদের প্রবলেমই নেই কিন্তু মেয়েদের হয়েছে। আগেকার দিনে অ্যাটলিস্ট আমাদের গ্র্যান্ড প্যারেন্টস এর জেনারেশনে 3টে 4টে বা 5টা বাচ্চা থাকতো। They did not have these issues. They had other issues like genital prolapse. Normal delivery অনেকবার হতো বলে ওদের জায়গা, ওদের ইউট্রাস, ওদের ভেজাইনা, ওদের ব্লাডার সাপোর্ট ওগুলো সব লুজ হয়ে যাবে বলে প্রোল্যাপস এর একটা প্রশ্ন আসতো। প্রোল্যাপস এখন কমে গেছে বিকজ উই ডোন্ট হার্ডলি হ্যাভ নর্মাল ডেলিভারি এন্ড উই হার্ডলি, বেশিরভাগই এখন 1টা থেকে 2টো বাচ্চার বেশি কারো নেই। তো এখন হয়ে যাচ্ছে আমাদের ইউট্রাস ইজ নট সার্ভিং ইটস ওন ফিজিওলজিক্যাল ফাংশন। সেই জন্য এই যে একটা প্রত্যেক মাসে ইউট্রাসটা গ্রো করে, আবার মানে এটা বলে মানে আবার রিগ্রেস করে, আবার গ্রো করে, আবার রিগ্রেস করে, এটাতে একটা মিসম্যাচ হয়ে যায় বলে ফাইব্রয়েডস গুলো হয়। আর আমাদের ওভিউলেশন হতেই থাকছে প্রত্যেক মাসে। যখন আমরা প্রেগনেন্সি হয় বা আমাদের ল্যাকটেশন পিরিয়ডস আমাদের ওভিউলেশন কিন্তু বন্ধ থাকে। তো সেই জন্য আমাদের পিরিয়ডসও আজকাল মানে কম্পেয়ার টু প্রিভিয়াস জেনারেশন মেনোপজও একটু আর্লি হয় এবং আমাদের এই ওভারিয়ান সিস্টস এর ইস্যুস গুলো বেশি আসছে। ম্যাম তাহলে আমাদের মানে মানে আসল যেটা যেটা আপনার থেকে মানে আমরা জানলাম যে যদি নর্মাল সাইকেল শুরু হয় কারোর, যদি মা কিংবা পেরেন্ট কিংবা রে বোঝেন যে না ঠিক আছে আমি সমস্তটা পারবো, স্পেশাল এডুকেটর তাকে হেল্প করছেন, তাহলে ঠিক আছে। গাইনোকোলজিস্ট গাইনোকোলজিস্ট তাকে পুরোপুরি সাহায্য করতে পারবেন। এবং আমরা অনেকগুলো মেথড আপনার থেকে জানলাম ম্যাডাম, আমি নিজেও এনরিচ হলাম যে অনেক অনেক মানে সাপোর্টিভ জিনিস আছে যেগুলো দিয়ে কিন্তু আমরা একটি মেয়ে সাহায্য করতে পারি। সুমিত্রা ম্যাম, আপনি কি কিছু ম্যামকে জিজ্ঞেস করবেন? আমরা ম্যামের থেকে অনেক কিছু জেনেছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আসলে হ্যাঁ বনি ম্যাম বলুন। হ্যাঁ ম্যাম, ম্যামের থেকে আমার একটা জিনিস আর জানার আছে, মানে অনেক কোশ্চেন থেকে যায় তো, কিন্তু তবু ওরকম ভাবে তো সারা মানে কত কোশ্চেন করব। ম্যাম কি কি টেস্ট গাইনোকোলজির এতে কি কি টেস্ট মোটামুটি একটি মানে মেয়ের করা যেতে পারে এবং সেটা কতদিন অন্তর করা উচিত? মোটামুটি একটা টেস্ট গুলো কতদিন অন্তর করা উচিত এবং কি কি টেস্ট করা উচিত? হ্যালো ম্যাম মাইকটা, হ্যাঁ আপনি শুনতে পেয়েছেন কোশ্চেনটা? আমার একটু নেট কানেক্টিভিটি প্রবলেম হচ্ছিল বলে আমি একটু বেরিয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আর একটু কোশ্চেনটা রিপিট করতে হবে। হ্যাঁ, আমাদের কি কি টেস্ট করা মানে একটি স্পেশাল নিডেড মেয়ের, যেহেতু আমরা মানে তো যে কোনো মেয়ের ক্ষেত্রে স্পেশাল নিডেড নিয়ে আমরা যেহেতু কাজ করি এবং আমরা যেহেতু এখানে আলোচনাটা করছি, যে ম্যাম তাহলে কি কি টেস্ট মোটামুটি করা উচিত এবং মোটামুটি মানে কি কি ধরনের মানে হ্যাঁ কি কি ধরনের টেস্ট করা উচিত এবং কতদিন অন্তর অন্তর একটা টেস্ট করলে? হ্যালো, আমি শুনতে করছি। পাচ্ছেন? ম্যামের বোধহয় কানেকশনটা প্রবলেম হচ্ছে, আমি কোশ্চেনটা করছি। উনি জানতে চাইছিলেন যে কি কি টেস্ট করলে পরে এই প্রবলেম গুলো আছে সেটা সম্পর্কে জানা যাবে, কি কি ডায়াগনস্টিক। একটা রুটিন টেস্ট আমি জিজ্ঞেস করছি। রুটিন টেস্ট মানে একটি মেয়ে সুস্থ, গাইনোকোলজিক্যালি পুরোপুরি সুস্থ আছে, এটা মানে ঠিকঠাক আছে, এটা জানার জন্য কি কি রুটিন টেস্টের দরকার এবং কতদিন অন্তর দরকার? ফার্স্ট অফ অল, যদি কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম থাকে, periods are regular, patient is not weak, ইউজুয়াল তার কাজ মানে যা করছে আর কি সেটা করে যেতে পারছে,
তাহলে তো কোনো টেস্টেরই দরকার নেই। ওকে ম্যাম, যেটা রুটিন অ্যাজ আ গার্ল করতে পারে, যেরকম হেমোগ্লোবিন করতে পারে, কারণ আমাদের দেশে অ্যানিমিয়া ইজ আ প্রবলেম। তো আমাদের এখানে থাইরয়েড প্রবলেম আছে, সেটা একটা রুটিন দেখে নিতে পারে, থাইরয়েড ফাংশন টেস্ট। একটু 25-30 এ চলে গেলে, যেহেতু এখন আর্লি অনসেট ডায়াবেটিস থাকে, সেখানে ব্লাড সুগারটা দেখে নিতে পারে। ফ্যামিলি, স্পেশালি যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, যদি ওবিস থাকে তাহলে একটু লিপিড প্রোফাইল, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডস বাড়ছে কিনা। যদি হোয়াইট ডিসচার্জের প্রবলেম থাকে তাহলে হোয়াইট ডিসচার্জের টেস্ট হয়, প্যাপ স্মিয়ার বলে। কারণ আমাদের এটাও মাথায় রাখতে হবে যে লাইক আদার্স অলসো, এদেরও কিন্তু গাইনোকোলজিক্যাল ক্যান্সার পারে। গাইনোকোলজিক্যাল ক্যান্সার যেরকম আবার স্ক্রিনিং করা হয়, সেই স্ক্রিনিং মেথডস গুলো এদের পক্ষে অ্যাপ্লিকেবল। থ্যাংক ইউ ম্যাম। সুমিত্রা ম্যাম, আপনার কি কোনো কোশ্চেন এসছে কিংবা কিছু আছে, আপনি কিছু হ্যাঁ, বলবেন ম্যামকে? আমার কিছু কোশ্চেন, মানে আচ্ছা এখানে একটা স্ক্রিনে কোশ্চেন আছে, সেটা একটু নিয়ে নিই, তারপর আমার কোশ্চেনটা করছি। আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকেও আছি। রেজওয়ান মুস্তাফার একটা কোশ্চেন আছে, ইফ উই প্রোভাইড মেডিসিন টু ডিলে দ্য সাইকেল অর টু স্টপ দ্য সাইকেল কমপ্লিটলি, what are the consequences, physical or psychological? সাইকোলজিক্যাল দেয়ার আর নট মাচ ইস্যুস, কারণ ওরা তো পিরিয়ডের ব্যাপারটাই খুব একটা বোঝে না, and it is a botheration for them, for everyone, but for them I would think it is a bigger relief. আর ওষুধ দিয়ে পিরিয়ডস বন্ধ রাখা, এখন এত ডেভেলপ মেডিসিনস আছে, and if you can monitor the patient regularly with your doctor, তাহলে I don't think it should be a problem. ওকে ম্যাম। আচ্ছা, আমার কিছু নিজস্ব কয়েকটা কোশ্চেন আছে। একজন প্যারেন্ট আমাকে জিজ্ঞেস করেছিলেন, তার মেয়েটি 7 বছর বয়স, কিন্তু মায়ের বক্তব্য যে ভ্যাজাইনা দিয়ে নাকি মানে ট্রান্সপারেন্ট লিকুইড ডিসচার্জ হচ্ছে, মানে উনি বলেছেন হোয়াইট ডিসচার্জ। তো এটা কি হতে পারে যে 7 বছরের একটি মেয়ে, বাচ্চা মেয়ের ভ্যাজাইনা দিয়ে হোয়াইট ডিসচার্জ হতে পারে? মানে হলেও সেটার রিজনটা কি হতে পারে, কি কি কারণে এটা হতে পারে? কানেক্টেড হয়ে যাচ্ছি। আচ্ছা, আরেক আমি বলছি, একজন মা, তার মেয়ের বয়স 7 বছর। এবার মা বলছেন যে মেয়ের নাকি ভ্যাজাইনাতে হোয়াইট ডিসচার্জ বা সিক্রেশন হচ্ছে। তো আমি নিজের চোখে দেখিনি, এটা উনি আমায় বলেছেন। এবার আমি জানতে চাইছি যে একটা 7 বছরের মেয়ের কি হোয়াইট ডিসচার্জ, ভ্যাজাইনা দিয়ে সিক্রেশন, হোয়াইট ডিসচার্জ হতে পারে? আর যদি হয়, সেটা কি মানে একটা ন্যাচারাল ব্যাপার, না এর পেছনে কোনো মেডিকেল রিজন থাকতে পারে? কোশ্চেনটা কি বোঝা গেল? হ্যালো, এটা আমি পার্টলি কোশ্চেন শুনেছি। ভাইয়া রিপিট, 7 বছরের মেয়েদের হোয়াইট ডিসচার্জের কথা জিজ্ঞেস করতে। ম্যাম আপনি একটা ডিভাইসকে মিউট করে দিন, তাহলে শুনতে পাবেন। যে কোনো একটা ডিভাইসকে মিউট। হ্যাঁ, একটা তো মিউটই আছে। আচ্ছা আচ্ছা, আবার বলছি। কোন ডিভাইসটা? না না, ঠিক আছে ঠিক আছে। 7 বছরের একটি মেয়ে বলছে যে ইউরিনের জায়গা দিয়ে হোয়াইট ডিসচার্জ বা ট্রান্সপারেন্ট সিক্রেশন হয়, তো সেটা কি পসিবল? 7 বছরের একটি মেয়ের হোয়াইট ডিসচার্জ হতে পারে, মানে এটা কি ন্যাচারাল? আমি জানতে চাইছি এটা কি ন্যাচারাল ব্যাপার? ন্যাচারাল, আচ্ছা, ন্যাচারাল দুটো জিনিস হতে পারে। একটু বেসিক্যালি ইটস সাপোজ টু বি ন্যাচারাল। 10 বছর বয়সে তার পিরিয়ড স্টার্ট হওয়ার কথা, তাহলে
আর 1-2 বছর আগে থেকে ডিসচার্জ শুরু হয়, আচ্ছা এমনি ডিসচার্জ হয়। আর আরেকটা যেটা হতো, যেটা হয়, খেলতে খেলতে ফরেন বডি ছোট গুটি, ছোট পেনের খাপ এরকম ঢুকে আচ্ছা যায়। ম্যাম আরেকবার একটু বলুন, কথাটা ক্লিয়ার, মানে কানেকশনের জন্য। যে সেরকম কিছু আছে কি, আদারওয়াইজ 8 বছর 7 বছর হতে পারে। ম্যাম আপনি কি আরেকবার একটু বলবেন, মানে কথাটা নেটওয়ার্কের জন্য কানেক্টিভিটিটা, মানে কথাটা শোনা গেল না। বুঝতে পারছি না, এখানে খুব ইকো হচ্ছে। এই যে ম্যাম আপনার যেটা স্ক্রিনটা আমি করে দিচ্ছি একটা মিনিট। আচ্ছা আমি রিপিট করি। ম্যাম মাইকটা মিউট করা আছে, আপনি একটু মাইকটা আনমিউট করুন। হ্যাঁ এবার ঠিক আছে, বলুন। না শোনা যাচ্ছে না। আচ্ছা আমি ওটাকেও অ্যাড, না ঠিক আছে বলুন, এবার শোনা যাচ্ছে। আপনার ওই ডিভাইসটা না থাকলে শোনা যাচ্ছে না, বলুন। আচ্ছা, হোয়াইট ডিসচার্জ হয় প্রায়র টু পিরিয়ডস। আচ্ছা 1.5 বছর একটা স্লাইমি, দিস ইজ নর্মাল সবার পক্ষে, সবার জন্য। আর ছোট বাচ্চাদের একটু হোয়াইট, যা খেলতে খেলতে কোনো বা কোনো গুলি, কোনো বল, অনেক সময় সেটা অ্যাজ আ ফরেন বডি ডিসচার্জ। এবার যদি মেন্টাল প্যাথিটা এমনই থাকে যে অত খেয়াল রাখতে পারবে না, তার মাকেই খেয়াল হচ্ছে কিনা, কোনো ফরেন বডি ঢুকে গিয়ে থাকতে পারে। আদারওয়াইজ যদি এরকম ডিসচার্জ 10 বছর বয়সে গিয়ে তার পিরিয়ড হবে, ডিসচার্জ, তার জন্য কোনো। ম্যাম আমার জাস্ট লাস্ট দুটো কোশ্চেনই আছে। একটা হচ্ছে ভ্যাজাইনা ক্লিন রাখা তো খুব একটা হাইজিন রুটিনের মধ্যে পড়ে, যে কোনো মেয়েদের ক্ষেত্রে। তো আপনি কি সাজেস্ট করবেন যে ওই জায়গাটাকে পরিষ্কার রাখার জন্য? নর্মাল জল নাকি কোনো মেডিকেটেড কোনো লিকুইড সলিউশন দিয়ে পরিষ্কার রাখাটা আপনি সাজেস্ট করবেন? আমরা কিন্তু গাইনোকোলজিস্টরা সবাই, তার থেকে ভালো কিছু আর হয় না। ওকে কিপ দ্য মানে যখন টয়লেট করবে ভালো করে প্লেন ওয়াটার দিয়ে জায়গাটা প্যাড করে রাখবে। জায়গাটা শুকনো রাখাটা খুব মানে খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে টু অ্যাভয়েড লেগিংস, মানে কিন্তু একদম পিওর কটন। যত জায়গাটা সেই জায়গাটা মানে ঘাম জমে, ফাঙ্গাল ইনফেকশন হবে না। থার্ড হচ্ছে কোনো কেমিক্যাল ইউজ করাই ভালো, ফর দ্যাট ম্যাটার অনেকে সেটা না ইউজ করাও ভালো। এবার আজকাল অনেক ওয়াশ সুবিধা একটু হালকা, they are manufactured with the vaginal pH, considering the vaginal pH, সেটা মেনটেন করে বানাচ্ছে। কেউ মনে করে সেটা ইউজ করতে
পারে, যদি ট্রাভেলিং বা কোনো পাবলিক ওয়াইপস আছে, এগুলো পেরিনিয়াল ওয়াইপস বলে, সেটা মেনটেন করা, সেখানে বাইরে কোথাও ভালো টয়লেট সেই জায়গাটা পুছে রাখার জন্য ইউজ ওকে ম্যাম, ঠিক আছে। আর এটা এটা মানে লাস্ট দুটো কম্বাইন কোশ্চেন, আরেকটা একটা হচ্ছে কথা, হ্যাঁ, আমাদের ইউটিআই হয় সেটা হচ্ছে আমরা যখন খুঁজবো, we always from front to back, never from back to front. This has to be ঠিক আছে ম্যাম। আর আপনি কি কোনো সাজেশন দেবেন অ্যাজ এ ডক্টর, মানে পিরিয়ডের ক্র্যাম্প যাতে কম হয় এইসবের জন্য, যদি মা তার স্পেশাল নিডস মেয়েকে পিরিয়ডস এর আগে, মানে অলরেডি মেয়েটির পিরিয়ড স্টার্ট হয়ে গেছে, রেগুলার পিরিয়ড হয়, এবার পিরিয়ড ছাড়া অন্য দিনগুলোতে কি হেলদি ফুডস, ন্যাচারাল ফুড নিলে, খাবার খেলে, যেটা পিরিয়ডে একটুখানি পিরিয়ডের দিনগুলোতে বেশ একটা অত মানে একটা হয় না পিরিয়ডে একটা খুব একটা মুড অফ থাকা, একটা ক্র্যাম্প হওয়া, যে ব্যাপারগুলো হয় সেটা যেন একটু ডিল করা যায়। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট হচ্ছে exercise. কি ম্যাম আরেকবার বলুন। মানে পিরিয়ডের there are few exercise মা শিখে দিতে পারে from the doctors. Then পিরিয়ডের সময় তার মেয়ের কোনো অসুবিধা হচ্ছে তখন সে এক্সারসাইজ করতে হেল্প করলো। সেকেন্ড, ডিউরিং পিরিয়ড ব্লোটিং যে সেন্সেশনটা হয়, তার জন্য হট ফ্লুইড, হট ড্রিঙ্কস, মিল্ক, এইগুলো হেল্পস। আর এক্সটার্নালি এইটা করতে পারে। খুব খুব ভালো। কোনো ফুড আইটেম যে আমি এটা খেলাম আর খেলাম না, তাতে আমার পিরিয়ডস এর ব্লোটিংনেসটা কম হলো বা কিছু, সেরকম ভাবে কোনো পার্টিকুলার ফুড আইটেম নেই। আচ্ছা, ওকে ম্যাম। আর এটা আমার লাস্ট কোশ্চেন বা আমাদের অনুষ্ঠানেরও, সেটা হচ্ছে যেটা মানে আমাদের প্রাইভেট পার্টে যে পিউবিক হেয়ারটা হয়, অনেক অনেক স্পেশাল নিডসদের না ওই হেয়ারটা নিয়ে খুব ইরিটেশন হয়, কিন্তু পিউবিক হেয়ারটা ঠিক কিভাবে ওটাকে ক্লিন করলে মানে সেটা সেফ, অত বেশি প্রবলেমেটিক না? ওকে ওকে, মানে ওটাই সবচেয়ে সেফেস্ট, যেগুলো ওই যে রেজার টেজারের অ্যাড দেয় সেটা ইউজ করা উচিত নয়, তাই তো? উচিত নয় বলে ফর ডিফিকাল্ট, কেউ দেবেন আপনাকে ঠিক করতে, কেটে যাবে, আমাদের হয়তো কষ্ট হয়, করতে পারে না। তো বেস্ট হচ্ছে কাঁচি দিয়ে ক্লিক করে যতটা মানে ছোট সেটা, কারণ রেজার দিলে হয় আর একটা ইরিটেশন হয়, এই ইরিটেশনে ওরা কিন্তু নর্মাল মেয়ে যতটা পারবে তাদের পক্ষে কিন্তু ওটা কাঁচি দিয়ে ক্লিপ করে বিগ ইস্যু। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। বন্নি ম্যাম, আপনার কি আর কোনো কোশ্চেন আছে? ম্যামকে তো আমরা অনেকক্ষণ আটকে রাখলাম। মিউট করা আছে, মিউট। ম্যাম আপনার মাইকটা মিউট আছে। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। না, আর অনেক কোশ্চেন আসছে মনের মধ্যে, কিন্তু অনেকক্ষণ আমরা সত্যি সত্যি ম্যামের অনেক মানে ক্ষণ আমরা নিয়েছি, অনেকগুলো কোয়ারিজ অনেকটা অনেক পরিষ্কার হয়েছে, মানে একদম ক্লিয়ার হয়েছে। আমার তরফ থেকে এই মুহূর্তে আর কোশ্চেন করব না। আবার আশা করছি ম্যামের সঙ্গে আমরা নিশ্চয়ই ম্যামকে পাবো। হ্যাঁ, আবার আরো কিছু তখন কোয়ারিজ নিয়ে নিশ্চয়ই আসবো ম্যাম। এইটুকুই আমার তরফ থেকে এটুকুই বলা। ম্যাম অসংখ্য ধন্যবাদ, আপনি যদি অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ মনিকা ম্যাম, আপনি যদি আমাদের বাচ্চাদের জন্য, আমাদের যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরা রয়েছে তাদের জন্য যদি একটু কিছু বলেন, কেন মারা বাবারা খুব আপসেট থাকে, একটু যদি ওদের জন্য বেস্ট উইশেস কিছু বলেন, এই আপনার মেসেজ দিয়ে তাহলে আজকে প্রোগ্রামটা আমরা শেষ করতে পারি। আমাকে বললেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে একটু ওদের জন্য একটু কিছু বলার জন্য বললাম।
মাদেরকে বিশেষ করে একটু উৎসাহ আপনি যেরকম আমি আপনার কাছে গেলে আমি সবাইকে কি বলবো, ডোন্ট ওয়ারি গাইনোকোলজিক্যাল ইস্যু ইওর চাইল্ড। তোমার নিজের যেরকম হয়, তোমার বাচ্চারও শরীর নাথিং নিউ, নাথিং স্পেশাল অ্যাবাউট ইট। আর ইউ আর দ্য বেস্ট ডক্টর। এবার যেখানে আপনি সেখানে ডেফিনেটলি গো টু ইউর গাইনোকোলজিস্ট and share your problem, and hope everything goes out with all of you. এই বিষটাই জন্য আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। Thank you. শুভরাত্রি ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। এই বলে আজকে লাইভটা Good শেষ night, করছি। ma'am. যারা আর যারা আমাদের Welcome. সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো লাইভে দেখা হবে। ধন্যবাদ।